গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 3 পাতাবাহার অর্থাৎ বাংলা বই থেকে জীবন সর্দারের লেখা নদীর তীরে একা এই গল্পটি পড়ে নেব। তোমরা যদি ক্লাস 3 এর যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাবে একটি ছবি, যেখানে একটি নদীর ছবি রয়েছে এবং নদীর তীরে একটি নৌকা রয়েছে এবং তাছাড়া কিছু কিছু ঘাস এবং গাছপালা দেখা দিচ্ছে। এই পাঠে কবি নদীতে ভ্রমণ করার অভিজ্ঞতা সম্পর্কে ব্যাখ্যা করেছেন। নদীর সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য এই সকল কিন্তু তিনি এই গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এই গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে যে কবি জীবন সর্দার নিঃসন্দেহে একজন প্রকৃতিপ্রেমিক ছিলেন, তাই তিনি প্রকৃতির বর্ণনায় এত সুন্দর আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে চলো আমি গল্পটি পড়ি, তোমরা মন দিয়ে শোনো। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন? এই প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। দেখো, আমি তোমাদের আগেই বললাম কবি একজন নিঃসন্দেহে প্রকৃতিপ্রেমিক ছিলেন এবং তাই তিনি প্রকৃতিকে উপভোগ করার জন্য নদীর তীরে যেতে থাকতেন এবং তিনি অনেক নদীর তীরে একা একাই যেতেন। তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। তাহলে তোমরা বুঝতে পারছো কবি কিন্তু এতটাই প্রকৃতিপ্রেমিক ছিলেন যে তার প্রকৃতির সঙ্গে সময় কাটাতে এবং প্রকৃতির পরিবর্তন দেখতে তিনি খুব ভালোবাসতেন। ছিল কেন বলছি, এখনও আমি ফুরসত পেলে একা একা নদীর তীরে চলে যাই এবং এখনও পর্যন্ত কিন্তু কবি একই কাজ করে থাকেন, অর্থাৎ নদীর তীরে যান, নদীতে ঢেউয়ের ওঠানামা দেখেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল। নদীতে যখন বৃষ্টি হয় তখন নদীর জল কিন্তু ঘোলা হয়ে যায়, তাই নদীর জলে কিন্তু রঙের পরিবর্তন হয়। আমার প্রিয় নদী তিনটে একটু ভরা ভরা দেখলাম। ভরা ভরা মানে সেখানে জলে থই থই করে গেছে, অর্থাৎ নদীতে জলের পরিমাণ বেড়ে গেছে। ইচ্ছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। দেখো, যেমনটি কবি বললেন যে তার তিনটি প্রিয় নদী আছে, একটি হলো ইচ্ছামতি এবং দ্বিতীয়টি হলো দামোদর, এবং দামোদরে তিনি কোথায় বসেন? তার প্রিয় খাদিনান ঘাটে। ওই ঘাটে যাবার দুটি পথ, একটি বাঁধের ওপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকায়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, আর সেটা হবে জলের কিনারা ধরে। এই লাইনটি দেখেও তোমরা বুঝতে পারছো যে কবি কতটা প্রকৃতিপ্রেমিক। তাই তিনি কিন্তু নদীর পার বরাবর অর্থাৎ জলের কিনারা ধরে ধরে হেঁটে হেঁটে যেতে কিন্তু বেশি ভালোবাসতেন। কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম। ডিঙি মানে কি? ডিঙি মানে হলো ছোট্ট নৌকা। সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসেই তো এসেছিলেন, তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ, তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন জল ভরা নদী দেখতে এসছি। আমার উত্তর সোজা। কবিকে যখন নৌকার মাঝি প্রশ্ন করলেন যে তিনি তো চৈত্র মাসে এসেছিলেন, তখন এই প্রশ্নের উত্তরে লেখক জানিয়েছিলেন যে তখন এসেছিলেন তিনি নদীর ঘাটে উর্বর মাটিতে যে ফসল ফলে তা দেখতে কিন্তু তিনি এসেছিলেন। এবং এখন তো বর্ষাকাল, এখন কবি এসেছে নদীর ভরা অবস্থা দেখতে, অর্থাৎ নদীতে জলে থই থই করছে এই অবস্থা দেখতে। দামোদরের ওপর বোম্ব রোডের পুলের কাছে মহিষ বাথান। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই একই নদীতে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে যাই। দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা। ডিঙ্গিতে বসে মাঝিকে বললাম, মনু, নৌকা খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসলো। এখানে মনু কাকে বলা হয়েছে বলো তো? হ্যাঁ, মাঝিকে বলা হয়েছে। বললাম, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না? রূপনারায়ণ, ইচ্ছামতি ওই দুই নদীতে জল বাড়ে কমে, জোয়ার ভাটা হয়। দেখো, আগের পৃষ্ঠায় কবি বলেছিলেন যে তার তিনটি প্রিয় নদী আছে, একটি তো হলো ইচ্ছামতি, দ্বিতীয়টি হলো দামোদর, তৃতীয় নদীর কথা কিন্তু আগের পাতায় লেখা ছিল না। এখানে কিন্তু রূপনারায়ণ নদীর কথা লেখা আছে, তাই সম্ভবত তৃতীয় তার প্রিয় নদীটির নাম হলো রূপনারায়ণ নদী। তাহলে লেখকের তিনটি প্রিয় নদীর নাম কি কি? ইচ্ছামতি, রূপনারায়ণ এবং দামোদর নদী। ভাটা তো লেগেই আছে, ওপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে, নইলে ভাটায় ঢিলা থাকে, কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না।
জোয়ার ভাটা কাকে বলে? যখন নদীতে জলের পরিমাণ বেড়ে যায় তখন এই অবস্থাকে বলা হয় জোয়ার, এবং যখন নদীতে জলের পরিমাণ কমে যায় তখন এই অবস্থাটিকে বলা হয় ভাটা। তাছাড়া তোমরা জানো নদীতে বাঁধ দেওয়া থাকে। বাঁধ দিয়ে কী করা হয়? নদীর জলটিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আটক করে রাখা হয়। প্রয়োজনে আবার সেই বাঁধের গেট খুলে দিয়ে জল নদীতে ছেড়ে দেওয়া হয়। কেন কেন আবার? নদীর মুখে গেট আছে না, ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়। ঠিক, তা দেখেছি আমি। কিন্তু তাতে অসুবিধা কী? চাষের কাজ, মাছ ধরার কাজ এসব তো কমতি হয় না। লেখক বলছেন যে গঙ্গার যে বাঁধ আছে সেই গেট দিয়ে তিনি জল ছাড়া এবং বেঁধে রাখার দৃশ্য দেখেছেন, এবং এতে কিন্তু চাষের কাজ করা বা মাছ ধরার কাজ করাতে কোনো অসুবিধা হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা, ফটকা, চুপচাপ নদীর ওপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা। মনু, আমি প্রশ্ন করলাম, নদীর ধারের পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? কী পাখি? উল্টো প্রশ্ন তার। লেখক তো বরাবরই নদীর তীরে আসেন এবং এখানে এসে তিনি কিন্তু প্রায়শবারই পাখিদের দেখতে পান। কিন্তু এইবারে পাখিদের দেখতে না পেয়ে তিনি মনু মাঝিকে প্রশ্ন করলেন যে নদীতে পাখি দেখা যাচ্ছে না কেন, তারা সবাই কোথায় গেল? উত্তরে মনু মাঝি জানায়, শীতের সময় সময় খঞ্জন আসবে। খঞ্জন হলো একটি পাখির নাম। এখন ওটার দেখা পাবে না। কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। কিন্তু বালি হাঁস এদিকে শীতেও দেখবে না। কেন? আমি তো রূপনারায়ণ চড়াই কার্তিক মাসেই সরাল দেখেছি। এখানে দেখো অনেকগুলি পাখির নাম বলা হয়েছে, খঞ্জন, কাদাখোঁচা, বালিহাঁস, সরাল ইত্যাদি। তার মানে কবি নদীর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে কিন্তু পাখিদেরকেও পর্যবেক্ষণ করে থাকেন। সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কয়েকদিন পরেই, অর্থাৎ বর্ষাকাল পড়লে কিছুদিন পরেই কিন্তু সরাল পাখি নদীর তীরে দেখা যায়। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু চোখা কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। আমিও দমবার পাত্র নই। বললাম, এই বছরই দামোদরের চরে চোখা দেখেছি। অবাক সে। বলল, কোথায়? দেখো, মনু হচ্ছে নৌকার মাঝি। তার পেশা হচ্ছে নৌকা চালানো, তাই তার বেশিরভাগ সময় কিন্তু নদীর তীরে কাটে, এবং এই কাজ থেকে কিন্তু মনুর অনেক অভিজ্ঞতা আছে। এবং লেখক একজন হলো প্রকৃতিপ্রেমী, এবং তিনি নদীর তীরে অনেক ভ্রমণ করেন, সেখানের অনেক কিছু পশু পাখি এবং প্রাকৃতিক সৌন্দর্য এইগুলিকে পর্যবেক্ষণ করেন। তাই কবিরও কিন্তু অভিজ্ঞতা কম নয়। তাই এখানে দুজন অভিজ্ঞ মানুষের মধ্যে কবি বলছেন যে আমিও কিন্তু মনুর কাছে হেরে যাব না। দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের ওপর দামোদর স্টেশন, সেখানে নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তার চড়াই চোখা দেখেছি, কাদাখোঁচা দেখেছি, মেছোবক দেখেছি। তাহলে কবি দামোদর নদীর চড়াতে কী পাখি দেখেছেন? চোখা দেখেছেন, কাদাখোঁচা দেখেছেন এবং মেছোবক দেখেছেন। মনু আমার কথা শুনে হেসে ফেলল। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেঁড়ি, গুগলির খোলস দেখতে পাবো। এবার ওপারের পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নয়, শুধু এক মনে দেখা। আশা করছি আমি গল্পটি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।